তো হাই স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবার পুজো কেমন কাটলো তোমরা জানিও। তো আজকে তোমাদের জন্য যে সিরিজটা আমি নিয়ে আসবো সেটা হলো ইংলিশ গ্রামার। তো এই সিরিজের নাম দিয়েছি ইংলিশ গ্রামারে ভয় আর নয়। তো আজকে প্রথম পর্ব ইংলিশ গ্রামারের সেন্টেন্স। তো এই সেন্টেন্স সম্পর্কে অনেকেই জানো, তাও আমি রিকোয়েস্ট করব তোমরা যারা জানো তারাও এই ভিডিওটি দেখো, তোমাদেরও একটা অন্যরকম আইডিয়া হবে। কিছু স্ট্রাকচার দেবো, কিছু গঠন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেন্টেন্সের কাকে বলে, কেমন করে একটা সেন্টেন্স গঠন করবে সেটা নিয়েও আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা দেখো। এরপরে আসবে টেন্স, তারপরে ভয়েস সেন্স, তারপরে ন্যারেশন সেন্স, ডিগ্রি সেন্স, মানে ইংলিশ গ্রামারে যে টপিকগুলো তোমাদের রয়েছে সমস্ত টপিক নিয়ে আমরা আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসব। তো আজকে প্রথম দিনে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমত সেন্টেন্স অর্থগত দিক দিয়ে রয়েছে আর একটা গঠনগত দিক দিয়ে রয়েছে, ঠিক আছে? তো আজকে যে সেন্টেন্সটা আলোচনা করব এই সেন্টেন্সটা 5 প্রকার। কি? প্রথম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে হলো ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে অপটেটিভ সেন্টেন্স, এবং সর্বশেষ যেটা আছে সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা যে সেন্টেন্স নিয়ে আলোচনা করছি সেই সেন্টেন্স 5 প্রকার, এবং আরেকটি সেন্টেন্স রয়েছে যেটি 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আজকে আমরা এই টপিকে কথা বলব, ঠিক আছে? তো সেন্টেন্স 5 প্রকার কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রথম কথা হলো সেন্টেন্স 5 প্রকার বুঝলাম, কিন্তু সেন্টেন্স কাকে বলে? তো এর কথা হলো যখন পাশাপাশি অনেকগুলো শব্দ বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে, ঠিক আছে? তাহলে পাশাপাশি শব্দ বসবে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। আমি স্কুলে যাই, সে ভাত খায়, প্রতিটা জিনিস, প্রতিটা লাইন একটা সেন্টেন্স, কিন্তু প্রতিটা লাইন তখনই সেন্টেন্স হবে যখন সেটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। যেমন গরু আকাশে ওড়ে, এটা কিন্তু সেন্টেন্স, কোনো ভুল নেই। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু গরুকে আকাশে উঠতে পারে না, তার মানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, এটা সেন্টেন্সের রূপে আমরা ধরবো না, ঠিক আছে? তাহলে সেন্টেন্স আমরা তখনই বলবো যখন আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, ওকে? তো ফার্স্টে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছু বর্ণনা করে বা বিবৃতি দেয়, তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। সে বাড়ি যায়, আমি ভাত খাই, ঠিক আছে? অনেক রকমের সেন্টেন্স রয়েছে। সে বই পড়ে, সে স্কুলে যায়, বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা ফার্স্টে আলোচনা করব কি নিয়ে? অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। তোমাদের একটি কথা বলে রাখি যে সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, এটা ম্যাটার করে না, কিন্তু সেন্টেন্সের যে গঠনগুলো আমি তোমাদেরকে দেব, স্ট্রাকচার, সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করে নেবে এবং মনে রাখবে। কারণ স্ট্রাকচার যদি না জানো তাহলে কোনো সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে না। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমি আগেই বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যখন কোনো সেন্টেন্স বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তখন তাকে বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, খুবই ইম্পর্টেন্ট, সবাই নোট ডাউন করে নেবে।
গঠন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা গ্রামারের গঠন কিন্তু ইম্পর্টেন্ট। এই গঠন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, তোমরা অনায়াসে একটি বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারবে। তো আমরা স্ট্রাকচারে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে আসবে সাবজেক্ট। সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপর ভার্ব, ঠিক আছে, তারপর কি থাকবে ভার্ব, এবং লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হবে, ভার্ব থাকবে তারপরে, এবং লাস্টে গিয়ে ফুল স্টপ দিয়ে শেষ হবে। এরকম যদি কোনো স্ট্রাকচার আমরা দেখতে পাই তাহলে আমরা চোখ বন্ধ করেই অনায়াসে বলতে পারবো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হি গোস টু স্কুল, এখানে হিটা সাবজেক্ট, গোটা ভার্ব, বাকিটা অবজেক্ট এবং লাস্টে ফুল স্টপে শেষ হয়েছে এই বাক্যটি। তাহলে যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং ফুল স্টপে শেষ হয়েছে, তাহলে আমরা সেটা বলতে পারি এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। চলো সেটাও একটু তোমাদের বলে দিই। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হলো অ্যাফার্মেটিভ, আরটা হলো নেগেটিভ। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি বাংলায় বলি তাহলে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্সকে আমরা বলবো না বোধক বাক্য, ঠিক আছে। হ্যাঁ বোধক বা হ্যাঁ সূচক বাক্য, না বোধক বা না সূচক বাক্য, যাই বলি না কেন। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেমন রাম ইজ এ গুড বয়, রাম ভালো ছেলে, খুব ভালো কথা। এখানে কি কোনো নেগেটিভ সূচক ওয়ার্ড আছে? নেই, তার মানে এটা অ্যাফার্মেটিভ। যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপে শেষ, তার মানে আমরা অনায়াসে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো বটেই। তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা আমরা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? রাজু ইজ নট এ গুড বয়, রাজু ভালো ছেলে নয়। এই নট, নর, নো, এই না সূচক ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে ধরবো। নেগেটিভ সেন্টেন্সও কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ শেষ হবে, যেহেতু এরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে। তো এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে একটা ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কী করে করে আমরা শিখিয়ে দেবো। এটা কিন্তু পরীক্ষা আসে। যেমন সমীর, এরকম সমীর ইজ এ রেগুলার স্টুডেন্ট। তো এটাকে বলে দেয় মেক ইট নেগেটিভ, এরকম বলে দেয় যে সমীর ইজ রেগুলার স্টুডেন্ট, এটাকে নেগেটিভ করো। তো এটাকে নেগেটিভ করব, কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেন্টেন্সের মিনিং যেন না চেঞ্জ হয়। যদি বলি রাম ইজ এ গুড বয়, আমি যদি বলি রাম ইজ নট এ গুড বয়, তাহলে কিন্তু রাম ভালো ছেলে এখানে হয়ে গেলো রাম খারাপ ছেলে, তাহলে মিনিং চেঞ্জ হয়ে গেল। সেটা করা যাবে না, অর্থ একই রাখতে হবে। সেন্টেন্সটার মধ্যে নট, নো, নর, নেভার, এই সমস্ত নামূলক ওয়ার্ড যেগুলো আছে তার একটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখানে দিয়েছে সমীর ইজ এ রেগুলার স্টুডেন্ট, সমীর একজন নিয়মিত ছাত্র। তো এখানে আমাদের কি করতে হবে? নেগেটিভই করতে হবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক টেস্ট পেপারে দেয়, প্রচুরভাবে ইম্পর্টেন্ট এটা। তো আমরা করব, সেখানে করতে গেলে আমরা লিখব সমীর ইজ নট, আনলাম নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। সমীর ইজ নট, এই নট আনলাম। এবার এখানে অ্যান কেন হলো?
কারণ এই আই এখানে কি আর ছিল, আর মানে কনসোনেন্ট আর আই মানে ভাওয়েল। তো আমরা কি জানি আর্টিকেলে ভাওয়েলের আগে অ্যান বসে, ওই কারণে এখানে অ্যান বসাতে হলো। যদি আমরা এখানে এ বসাতাম, সমীর ইজ নট এ ইরেগুলার স্টুডেন্ট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হতো, তোমরা নম্বর 0 পেতে। তো ওই কারণে আমরা অ্যান বসিয়েছি, ঠিক আছে। তো আমাদের কি সমীর ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট, অর্থাৎ সমীর অনিয়মিত ছাত্র নয়। আমরা কিন্তু সেন্টেন্সটা লিখলাম কিন্তু তার মিনিং চেঞ্জ হলো না। অনিয়মিত ছাত্র নয় মানেই তো নিয়মিত ছাত্র, তাই তো। তো আমাদের কি করতে হবে, এই যে ওয়ার্ডগুলো থাকবে তার অপোজিট ওয়ার্ড বসাতে হবে নেগেটিভ করতে গেলে। তাহলে রাম ইজ এ গুড বয়, এটাকে আমরা নেগেটিভে কী করে করব, রাম ইজ নট এ ব্যাড বয়, তাই তো। তাহলে ব্যাড বয় নয় মানে গুড বয়। তো তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কী করে করে তারও একটা মোটামুটি ধারণা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। চলো এবার পরের সেন্টেন্সে আমরা চলে যাই। পরের সেন্টেন্স আমাদের ইন্টারোগেটিভ। পরের সেন্টেন্স কি, পরের সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ। INTERROGATIVE ইন্টারোগেটিভ সেন্টেন্স, SENTENCE ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স INTERROGATIVE ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা বাংলাতে বলি তাহলে এর মানে দাঁড়ায় প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। অর্থাৎ যে বাক্য দ্বারা আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স অলওয়েজ আস্কস এ কোশ্চেন, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় একটা প্রশ্ন জিজ্ঞেস করে, তোমার নাম কি, তুমি কোথায় যাচ্ছ, তোমার বাড়ি কোথায়, বেগেরা বেগেরা অনেক কিছু হয়, সেগুলো কিন্তু পুরোটাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে, ঠিক আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি আর লিখলাম না কাকে বলে, ডেফিনেশনটা তোমরা তো বুঝতেই পারছো। আমরা স্ট্রাকচারে ফিরে যাবো, স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছিল, এটা কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হবে না। এটা আমাদের কি দিয়ে শুরু হতে পারে, WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, অথবা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা ডু দিয়ে শুরু হতে পারে, অথবা ডাজ দিয়ে শুরু হতে পারে, অথবা ডিড দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে। এটা দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট থাকতে পারে, ঠিক আছে, তারপরে সাবজেক্ট থাকতে পারে, এবং লাস্টে যেটা শেষ হবে সেটা হবে কোশ্চেন মার্ক, ঠিক আছে। এটাকে কী বলে, কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এই কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। তাহলে আমাদের কী কী দিয়ে শুরু হতে পারে, WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডু দিয়ে শুরু হতে পারে, ডাজ দিয়ে শুরু হতে পারে, ডিড দিয়েও শুরু হতে পারে সেন্টেন্স। তার মানে শুরুতে এর কোনো না কোনো একটা জিনিস থাকবে, আর লাস্টে কী থাকবে, লাস্টে থাকবে হলো কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। যেমন একটা আমরা লিখি হোয়াট ইজ ইউর নেম, একটা এক্সাম্পল আমরা লিখছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট রয়েছে, তারপরে ইজ রয়েছে, ইউর নেম, তোমার নাম কি। তাহলে কি প্রথমে কী দিয়ে শুরু হয়েছিল, WH ওয়ার্ড দিয়ে। এবার এই WH ওয়ার্ড কটা রয়েছে তোমরা সবাই নোট করে নেবে, WH ওয়ার্ড কটা রয়েছে, আমি মুখেই বলে দিচ্ছি, এখানে লিখছি না। WH ওয়ার্ড প্রায় 8-9টার মতো রয়েছে, ঠিক আছে, 9টাই সম্ভবত। যেমন হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াইল, হোয়াট এভার, হোয়েন এভার, বেগেরা বেগেরা অনেক এরকম অনেক রয়েছে, ঠিক আছে। হেল্পিং, আচ্ছা আমি তোমাদেরকে একটু লিখিয়েই দিই বরঞ্চ তোমাদের সুবিধা হবে। WH ওয়ার্ডের মানেগুলোও আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি এই স্ট্রাকচারটা লিখে নিয়েছো সবাই, ওকে। তাহলে এটা মুছে দিলাম, স্ট্রাকচারটা মুছে দিলাম। তো আমরা এখন যেটা লিখবো সেটা হলো WH ওয়ার্ড এবং তার অর্থ। WH ওয়ার্ড, তো WH ওয়ার্ড ফার্স্টে আমরা লিখলাম হু, হু মানে হলো কে, ঠিক আছে। হোয়াট, আচ্ছা তোমরা বলো তো হোয়াট মানে কি, অনেকে মজা করে যে হোয়াট মানে কি বলতো, তো হোয়াটের মানেই হলো কি, ঠিক আছে। তারপরে হলো এখানেই লিখলাম, তারপরে হোয়েন মানে হলো যখন বা তখন, ঠিক আছে।
হোয়াই মানে হলো কেন, ঠিক আছে, হয় মানে হলো কি কেন। হুম মানে হলো কাকে। কি আছে বলো বলো, তারপরে কি আছে ওয়ার্ড, ওয়াইন, হোয়াইল, আচ্ছা হোয়ার, হোয়ার মানে হলো কোথায়। তারপরে লিখলাম হাউ, হাউ মানে হলো কত, কিভাবে, কেমন, এরকম, ঠিক আছে। কত, কিভাবে, কেমন। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ মাচ, এর দাম কত, ঠিক আছে। যদি আমরা কোনো জিনিসপত্র কিনতে যাই তখন আমরা দোকানদারকে জিজ্ঞেস করি এর দাম কত, ঠিক আছে। হাউ মাচ, হাউ মাচ মানে কত, ঠিক আছে। তো কীভাবেও হয় এর ওয়ার্ড, ঠিক আছে। তো আর কোনো ওয়ার্ড তোমাদের মনে পড়ছে? কটা লিখলাম? 1 2 3 4 5 6 7টা লিখলাম। আর কয়েকটা হোয়াইল, হোয়াইল রয়েছে। হোয়াইল মানে হলো যখন। হোয়েন লিখেছি, ঠিক আছে। 8খানা হলো। আর একটা রয়েছে, আর একটা কী আছে মনে করো, মনে করো, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াট, হুইচ। হুইচ মানে হলো কোনটি। হুইচ মানে কি কোনটি। তো তোমরা এই মানেগুলো লিখে নেবে, ঠিক আছে। অনেকে জানো মানেগুলো, তারপরও না যখন পরীক্ষার খাতায় কোশ্চেন দেখো বা যখন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কারোর সাথে কখন আমরা কথা বলতে যাই তখন কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে এখানে হোয়েনতে লিখবো নাকি হুইচ ব্যবহার করব, না হোয়াই ব্যবহার করব, না হোম ব্যবহার করব, আমরা কিন্তু গুলিয়ে ফেলি। যদি তোমাদের কাছে এক্স্যাক্ট মানেটা জানা থাকে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। ওই কারণে তোমরা এই মানেগুলো লিখে নেবে বাংলাতে। কে, কি, কেন, যখন, কাকে, কোথায়, যখন, কোনটি, কত, এগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন পড়ে বুঝতে এবং কথা বলতে বা এই ওয়ার্ডগুলো ইউজ করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো চলো, WH ওয়ার্ড তো হলো, এবার আসি আমরা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব তোমরা টেন্স যখন পড়াবো তখন বিস্তারিত তোমরা জানতে পারবে যে হেল্পিং ভার্বগুলো কী। হেল্পিং ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো মেইন সেন্টেন্সকে হেল্প করে, নিজে মেইন ভার্ব নয়। হেল্পিং ভার্ব কাকে বলে? হেল্পিং ভার্ব হলো মেইন সেন্টেন্সে যে মূল ভার্বকে সাহায্য করে তাকে হেল্পিং ভার্ব বলে। যে নিজে মেইন ভার্ব নয়, ও সেন্টেন্সের মেইন ভার্বকে হেল্প করছে। তাহলে এই হেল্পিং ভার্ব কী কী আছে? যেমন অ্যাম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, ঠিক আছে। তারপরে কি আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, শ্যাল, উইল, অনেক কিছু আছে, ঠিক আছে। আমি জাস্ট কয়েকটা লিখলাম। তা এরা হলো প্রত্যেকে হেল্পিং ভার্ব। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু এরা সবাই মেইন ভার্বকে সাহায্য করে। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, যদি এরকম হয়, আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে তোমরা বলো তো এটা কোন টেন্স, এই কোন সেন্টেন্স? তাহলে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। ফুল সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপে শেষ হয়েছে। তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে কি করব? আমাদের অ্যামটা আগে আসবে। অ্যাম আই গোয়িং টু স্কুল, ঠিক আছে। অ্যামটাকে আমাদের আগে আনতে হবে যে আমি কি স্কুলে যাচ্ছি বা আমি কি স্কুলে যাচ্ছিলাম। তাহলে এই হেল্পিং ভার্বটা কী আসলো? আগে চলে আসলো। তো এই টাইপের সেন্টেন্স, যে সেন্টেন্স পুরোটা হেল্পিং ভার্ব রয়েছে, এরকম ছোটো ছোটো যে ভার্বগুলো হেল্পিং ভার্ব সেগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই হেল্পিং ভার্বটাকে যদি আমরা প্রথমে নিয়ে আসি তাহলে আমাদের লাস্টে যদি আমরা কোশ্চেন মার্ক দিই তাহলে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, হেল্পিং ভার্ব সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হলো। এবার ডু, ডিড, ডাজ কোথায় বসে। একটু ভিডিওটা একটু বড় হবে কিন্তু তোমরা দেখো, তোমাদের অনেকটা কাজে লাগবে। কারণ কি এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব কাজে লাগবে।
তো তোমরা পুরোটা ভিডিওটা দেখার চেষ্টা করো। হ্যাঁ, তো আমরা এবার করব কি, এবার করব আমরা ডু। যেমন ডু ইউ নো, তুমি কি জানো? তাহলে মেন সেন্টেন্স কি ইউ নো, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইউ নো। তার মানে সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা একটা ডু বসাবো, ডু ইউ নো। এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা বসাতাম কি, ডিড ইউ নো, তুমি কি জানতে? হ্যাঁ, আমরা এটা করব। তাহলে ডু বসে প্রেজেন্ট টেন্সে আর ডিড বসে পাস্ট টেন্সে, বুঝতে পারলে? ভালো কথা। ডু ডিড বসে প্রেজেন্ট বা পাস্ট টেন্সে, তাহলে ডাজটা কেন বসে? এই সেন্টেন্সটাই যদি আমি হি দিয়ে লিখতাম তাহলে কি হতো, ডাজ হি নো। একটু সাবজেক্টের পরিবর্তনে আমরা কিন্তু এখানে ডাজ বসালাম। কেন বসালাম এটা তোমরা যখন টেন্স আমি পড়াবো তখন তোমরা শিখতে পারবে। এর পরের পার্টেই কিন্তু আমাদের টেন্স হবে। তো এটার মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটি শর্ত রয়েছে। কি শর্ত? সাবজেক্ট। এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস বসে। ঠিক আছে, ওই কারণে আমরা যেহেতু আমরা এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই কারণে আমাদের ডাজ বসাতে হচ্ছে। ঠিক আছে, এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাফার্মেটিভে করি তাহলে কি হবে? তাহলে হবে কিন্তু হি নোস, KNOWS, নোস। এই এসটা কিন্তু ওই ভার্বের সাথে গিয়ে বসবে। এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তো প্রশ্নবোধক থেকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে গেলে তাহলে এই ডাসটা এখানে এই ভার্বের সাথে এস বাই এস বসে। সেই ভার্বের সাথে এস বাই এস বসানো সেন্টেন্সটাকে যদি আমরা কোশ্চেন মার্কে করি তাহলে আগে ডাস বসাতে হবে। কিন্তু মনে রাখবে এখানে ডাস বসলে এখানে কিন্তু সাবজেক্টের সাথে কখনোই কিছু বসবে না। আর একটা কথা, যেমন ডিড, এটা তো পাস্ট টেন্সে, এটা কিন্তু আমরা পাস্ট টেন্সে ডিড। তাহলে এখানে নিউ কেন বসলো না? KNEW, কারণ কি, নো প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম তো নিউ। তাহলে হিসাব মতো এখানে নিউ বসার কথা ছিল, কিন্তু নিউ বসবে না, কারণ কোনো সেন্টেন্সে পর দুবার পাস্ট ফর্ম বসে না ভার্বের। ঠিক আছে, যেমন এই ডিড ইউ নো, এখানে কিন্তু নিউ বসালে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ কি, কোনো সেন্টেন্সে পরপর দুবার কি বসে না, ভার্বের পাস্ট ফর্ম বসে না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে গেল, পারবে তো এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স? তাহলে আমরা চলে যাব অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স, আবারও বলছি ভিডিওটা অনেক বড় হচ্ছে, তোমরা কিন্তু পুরোটা দেখো। ইম্পারেটিভ সেন্টেন্সের আগে আমরা অবজেক্টিভ সেন্টেন্স করে নিলাম, কোনো ব্যাপার না। ঠিক আছে, এই অবজেক্টিভ সেন্টেন্স হলো ইচ্ছামূলক, আশীর্বাদমূলক এইসব বাক্য। ঠিক আছে, ইচ্ছামূলক বাক্য। ঠিক আছে, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করতে হবে। তো এই ইচ্ছামূলক বাক্যের স্ট্রাকচার কি? টি মে দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে, এবং লাস্টে কী থাকবে? ফুল স্টপ থাকবে। ঠিক আছে, যেমন মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, আমি এই ভিতরে আসতে পারি স্যার? তার মানে কি, তুমি ইচ্ছে প্রকাশ করেছো আসার। ঠিক আছে, যেমন লেট ইট বি গো। ঠিক আছে, লেট ইট বি গো অর গন, লেট ইট বি গন, লেট ইট বি ডান। ঠিক আছে, এটা লেট দিয়ে মে দিয়ে এই সেন্টেন্সগুলো বসে, এটাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। তো তোমাদের মনে রাখতে হবে কি স্ট্রাকচার, কী দিয়ে বসে? মে দিয়ে, লেট দিয়ে, এবং তোমরা যাতে দেখলে ওটা বুঝতে পারো যে ওটা অবজেক্টিভ সেন্টেন্স, আর কিছু মনে রাখার দরকার নেই। চলো পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স।
ইম্পারেটিভ সেন্টেন্স এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বা অন্যান্য গ্রামারের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু একটি বিরাট বড় ভূমিকা পালন করে। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কী করে করব? ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো যে সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে, আর কি বিধি নিষেধ প্রভৃতি বোঝায়, তাদেরকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, অর্ডার, অনুরোধ, রিকোয়েস্ট, উপদেশ, অ্যাডভাইস, তারপর সৈনিকের আদেশ, কমান্ড, এইরকম জিনিসগুলো থাকে, সেখানে আমরা বলতে পারি সেটা কি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন এর স্ট্রাকচারটা আগে লিখি। এই সেন্টেন্স কিন্তু ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে আর ফুল স্টপে শেষ হবে। তোমরা অবশ্যই এটা লিখবে, ভার্ব দিয়ে শুরু হবে আর ফুল স্টপে শেষ হবে। এবার এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল আমরা লিখতে পারি ডু ইট, এটা করো, দুটো ভার্ব, এটা হলো অবজেক্ট, ঠিক আছে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, WATER, ওয়াটার। তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা কি রিকোয়েস্ট বোঝাচ্ছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং ফুল স্টপে শেষ হয়েছে। তো এরকম আদেশ, উপদেশ, অনুরোধ, এইভাবে সেন্টেন্সগুলো। ডোন্ট রান ইন দ্য সান, ঠিক আছে, ডু ইট, এরকম প্রতিটা সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু হবে আর ফুল স্টপে শেষ হবে, সেটাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি ওটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো বুঝতে পারলে ইম্পারেটিভ সেন্টেন্স কি। এবার সব থেকে একটি পছন্দের সেন্টেন্স হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কি? এক্সক্লামেটরি সেন্টেন্স, তোমরা স্পেলিংটা দেখে নেবে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স কি? এর বাংলা হলো বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এবার আমাদের বিস্ময় কখন প্রকাশ পায়? মনে করো আমাদের একজন প্রিয় মানুষ পাশের বাড়ির, সে মারা গেছে, তখন আমরা কি বলি? আহা কি মজা, সে মারা গেছে, তাই বলি না? একদমই না। তখন আমরা বলি আহারে সে মারা গেছে, অ্যালাস হি ওয়াজ নো মোর, সে মারা গেছে, এই দুঃখ প্রকাশ করি একটা, সেটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। বা তোমরা বন্ধুরা মিলে খেলতে গেছো টিম করে, সেই টিমে ফুটবলে জিতেছো, তখন একটা আনন্দ, আমরা ম্যাচে জিতেছি, তখন আমরা হুররে, ঠিক আছে, হুররে উই ওন দ্য গেম। তো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে দুটো জিনিস ইউজ করবো, সেটা হলো একটা অ্যালাস, আরটা হলো হুররে বা হুররা, এইচ হুররা বা হুররে, যেটাই বলো না কেন, এই দুটো জিনিস আমরা ইউজ করব, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের, তাহলে আমাদের এটার স্ট্রাকচার কী হবে? আমাদের হুররা দিয়ে শুরু হতে পারে, অথবা অ্যালাস দিয়ে শুরু হতে পারে, অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে, WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে। আর একটা জিনিস মনে রাখবো আমরা, এই সেন্টেন্সের মাঝে, শুরুতে বা কোথাও না কোথাও এই এক্সক্লামেটরি সাইন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন, এই চিহ্নটা কিন্তু থাকবেই। প্রথমে থাকতে পারে, লাস্টেও থাকতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গায় থাকবেই। তো তোমরা স্ট্রাকচারটা লিখে নাও। স্ট্রাকচারটা কি? অ্যালাস দিয়ে, হুররা দিয়ে, অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, মানে এই ওয়ার্ডগুলো থাকবেই। তাহলে কয়েকটা এক্সাম্পল লেখা যাক। যেমন কি যেটা বললাম, অ্যালাস হি ওয়াজ নো মোর, অ্যালাস সে আর নেই, মানে সে মারা গেছে। হুররে
উই ওন দ্য গেম। কে মজা, আমরা আমাদের গেমটা জিতেছি। এবার WH ওয়ার্ড দিয়ে কী হতে পারে? হোয়াট এ বিউটিফুল। এরকম থাকতে পারে, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। ঠিক আছে, এটা হোয়াট না দিয়ে হাউ দিতে পারো, হাউ এ বিউটিফুল গার্ল। ঠিক আছে, হোয়াট এ ওয়ান্ডারফুল প্লেস ইট ইজ। তো মানুষের ক্ষেত্রে হাউ দেওয়াটাই ভালো, আর কোনো বস্তুর ক্ষেত্রে সেটা হোয়াট দিতে হয়। হোয়াট এ ওয়ান্ডারফুল কার ইট ইজ, হোয়াট এ ওয়ান্ডারফুল প্লেস ইট ইজ। ঠিক আছে, হাউ এ বিউটিফুল গার্ল শি ইজ। তো আমরা যখন কী সুন্দর মেয়েটা, বাহ কী সুন্দর বাড়িটা, ওয়াও, এই যে বিস্ময় সূচক বাক্য আমরা এইভাবে ইউজ করতে পারি। তাহলে বাড়ি, ঘর, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আমরা লিখবো হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ সারপ্রাইজিং। ঠিক আছে, আর মেয়ে বা মানে মনুষ্য অর্থাৎ পার্সন, তাদের ক্ষেত্রে আমরা লিখবো হাউ। ঠিক আছে, হাউ এ বিউটিফুল গার্ল শি ইজ, কত সুন্দর মেয়ে। ঠিক আছে, তো হাউ এ বিউটিফুল ম্যান রাম ইজ, রাম কত সুন্দর মানুষ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো এক্সক্লামেটরি সেন্টেন্সেস লেখার ক্ষেত্রে। এবার আমরা একটা জিনিস শিখবো একটুখানি, যে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর কী করে করব। মনে করো এরকম আছে, কি লিখেছিলাম, হোয়াট এ ওয়ান্ডারফুল কার ইট ইজ। এরকম যদি সেন্টেন্স থাকে এবং বলে দেয় মেক ইট অ্যাসার্টিভ, যদি বলে দেয় কি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করো, তাহলে আমরা কী করবো? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কী জানি, সবাই নোট করে নিয়েছিলে, মনে আছে? তো প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে, লাস্টে ফুল স্টপে শেষ হবে। তো এর সাবজেক্ট কী আছে? ইট, তার মানে ইট ইজটাকে আগে আনবো, ইট ইজ। এবার WH ওয়ার্ড এই অংশটা লিখবো তো, কিন্তু এটা লেখার ক্ষেত্রে আমরা একটা ভেরি লিখবো, WH ওয়ার্ডটা আগে লিখবো না, লিখবো ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল কার। ইট ইজ এ ভেরিও দিতে পারো, ইট ইজ এ ভেরি ওয়ান্ডারফুল কার সেটাও দিতে পারো, বা ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল কার দিতে পারো। ঠিক আছে, তো ইট ইজ এ ভেরি ওয়ান্ডারফুল কার। তাহলে সেটা মানুষের ক্ষেত্রে কী হবে? কী লিখেছিলাম? হাউ বিউটিফুল শি ইজ, হাউ বিউটিফুল গার্ল শি ইজ। তাহলে আগে সাবজেক্ট নিয়ে আসবো, শি ইজ ভেরি শি ইজ ভেরি বিউটিফুল গার্ল। ঠিক আছে, তো এই ছিল আমাদের সেন্টেন্স নিয়ে একটা বেসিক ধারণা। তো তোমরা কি করবে, তোমাদের টাস্ক যেটা থাকবে, হোম টাস্ক বা SW, সেটা হলো তোমাদের প্রতিটা সেন্টেন্স লিখবে এবং লিখে তোমরা স্ট্রাকচারগুলো মনে রাখবে। ঠিক আছে, স্ট্রাকচারগুলো মনে রাখবে, যেমন প্রতিটা ক্ষেত্রে আমি স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, মুছে দিয়েছি এখন যদিও, স্ট্রাকচারগুলো লিখে দিয়েছিলাম, সেই স্ট্রাকচারগুলো মনে রাখবে এবং 20টা সেন্টেন্স, 25টা 25, প্রতিটা সেন্টেন্সের 5টা করে সেন্টেন্স তোমরা লিখবে, লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্টস বক্সে তোমরা দিতে পারো। ঠিক আছে, তোমাদের টাস্ক থাকবে 25টা সেন্টেন্স এবং স্ট্রাকচারগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা যদি এই সেন্টেন্স নিয়ে কিছু আলোচনা থাকে অতিরিক্ত, তো সেটা করব, নাহলে আমরা টেন্সে চলে যাব। তো পরের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কেউ মিস করবে না, আর এই চ্যানেলের সাথে তোমরা জুড়ে থেকো, এটাই অনুরোধ। এটা তো প্রথম ভিডিও সেন্টেন্স মানে গ্রামার সিরিজের, এরপর তোমাদের জন্য কিন্তু সারপ্রাইজ অপেক্ষা করছে। তো তোমরা সাবস্ক্রাইব করে রেখো
আর পাশে ঘন্টাটা বাজিয়ে দিও আপডেটস পাওয়ার জন্য। তো চলো শুরু হচ্ছে না, মানে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা।